আসসালামু আলাইকুম। জুলাই এবং আগস্ট মাসের যে গণহত্যা হয়েছিল অথবা জুলাই এবং আগস্ট মাস ঘিরে জাতিসংঘ সাধারণত যে তদন্ত করছিল, সেই তদন্তের প্রতিবেদন কিন্তু তারা জমা দিয়েছে। এবং সেই প্রতিবেদনে তারা বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ধরনের অনুরোধ করেছে, বিভিন্ন ধরনের আর্জি জানিয়েছে। এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিভাবে স্থিতিশীল করা যায় এ বিষয়ে কিন্তু নানা ধরনের সুপারিশ তারা এই প্রতিবেদনে উল্লেখ করেছে। তবে এই প্রতিবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কিন্তু অনেকটাই জাতিসংঘের এই প্রতিবেদন রয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। তার পূর্বে সাধারণত শেখ হাসিনা প্রসঙ্গে বা জুলাই এবং আগস্টের গণহত্যা কিংবা জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন, বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানে যে ঘটনাগুলো ঘটেছিল, যে নির্যাতন নিপীড়নগুলো হয়েছিল, তাতে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ শীর্ষস্থানীয় বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু এই তদন্ত রিপোর্টে দায়ী করা হয়েছে। এবং এই দায়ী করার পর তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সুপারিশ করেছে যেন এই সকল মেসাকার যারা ঘটিয়েছে তাদেরকে যেন বিচারিক প্রক্রিয়ায় আইনের আওতায় আনা হয়। তবে আমরা ৫ই আগস্টের পর থেকে সাধারণত আওয়ামী লীগের কাছ থেকে এর পাল্টা একটি উত্তর আমরা সবসময় পেয়ে আসছি এবং যেটি আওয়ামী লীগ সবসময়ই অস্বীকার করছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত প্রায় প্রত্যেকে কিন্তু এই বিষয়টি অস্বীকার করছেন যে প্রকৃতপক্ষে এই গণহত্যা বা ছাত্রদের উপর নৃশংসতা অথবা আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটেছে, এ কিছুই আওয়ামী লীগ করেনি। অর্থাৎ আওয়ামী লীগ কোনো কিছুর দায়ভার নেয়নি। বরঞ্চ আওয়ামী লীগকে পতন ঘটানোর জন্য বা আওয়ামী লীগের উপর এসব আরোপ করার জন্য, আওয়ামী লীগকে দায়ী বানানোর জন্য তৃতীয় পক্ষ থেকে কেউ এসব কর্মকাণ্ড পরিচালনা করেছে। এবং অনেককেই বলতে শোনা গেছে যে প্রকৃতপক্ষে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছে তারা এই নাশকতার সাথে জড়িত। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের কাছ থেকে যে প্রতিবেদনটি পেয়েছে, সেই প্রতিবেদনে আমরা দেখেছি যে সাধারণত শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে এবং শেখ হাসিনার সাবেক যারা মন্ত্রিপরিষদের দায়িত্ব ছিলেন, তাদেরকে দায়ী করা হচ্ছে। এখন আওয়ামী লীগের পক্ষে তাহলে জাতিসংঘ কিভাবে এবং তাদের প্রতিবেদন রিপোর্টে যেটি এসেছে সেটি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের পক্ষে কিভাবে যায়, এই বিষয়টি প্রশ্নের সম্মুখীন বা প্রশ্ন হিসাবে চলে এসেছে। দেখুন, জাতিসংঘ যেমন প্রত্যেকটি বিষয় নিয়ে তদন্ত করেছে, অনুসন্ধান করেছে অথবা প্রত্যেকটি বিষয় নিয়ে তারা প্রতিবেদন দিয়েছে। যেমন এই প্রতিবেদনে শুরু হয়েছে জুলাই আগস্টের গণহত্যা বা আন্দোলন থেকে শুরু করে একদম বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেরকম বিভিন্ন ধরনের ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে, এগুলোও কিন্তু উল্লেখ করা হয়েছে। তবে এই প্রতিবেদনগুলোতে সাধারণত আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিতে ফিরে আসা এবং বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বা গণতান্ত্রিক পরিবেশে সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণের কথাটি কিন্তু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘ তাদের প্রতিবেদনে সুপারিশ হিসাবে উল্লেখ করেছে। অর্থাৎ জাতিসংঘ বলেছে যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বা বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন। এবং গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচন তখনই সম্ভব হয় যখন দেশে প্রত্যেকটি রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করে এবং স্বাধীনভাবে কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়া প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা থেকে শুরু করে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করা পর্যন্ত বিষয়টি যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ থাকে, এই বিষয়টি অন্তর্বর্তীকালীনকে তারা সুপারিশ করেছে। সেই হিসাবে সাধারণত আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের একটি
বৃহৎ রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ সাধারণত বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে বাংলাদেশ সৃষ্টির পূর্বেও কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব ছিল এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের অস্তিত্ব একটি বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে রয়েছে। সেই হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ বা সেই পরিস্থিতি এবং সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি সঠিক একটি নির্বাচন অনুষ্ঠিত করার প্রয়োজনীয়তা অনুভূত হয়, তাহলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। অন্যথায় এই নির্বাচন যেটি হবে, এটিও অনেকটা আমরা দেখেছি শেখ হাসিনার সর্বশেষ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ডামি নির্বাচন, অনেকটা এরকম নির্বাচনে পরিণত হয়ে যেতে পারে। তবে জাতিসংঘ তাদের প্রতিবেদনে যেমন সঠিক গণতন্ত্র চর্চা এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সুপারিশ করেছে। সেই হিসাবে বলা যায় যে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, তাহলে আওয়ামী লীগের রাজনীতি ফেরার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার একটি সুযোগ পাবে। যদি না অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কোনোভাবে নিবন্ধন থেকে বাতিল করে অথবা তাদের রাজনীতি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইতিমধ্যে আমরা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতিমধ্যে ব্যান বাংলাদেশ আওয়ামী লীগ প্রচার করছেন এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া কিন্তু ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন ধাপে, বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে আমরা লক্ষ্য করেছি। তবে প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকার গ্রহণ করেনি। তবে প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিনা এটিও কিন্তু এখনো অনেকটাই গোপনীয়তা বজায় রেখে বলা হচ্ছে। অর্থাৎ স্পষ্ট করে কিন্তু এখনো বলা হচ্ছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না। আর প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে সেই রাজনৈতিক দল কিন্তু গোপনীয়ভাবে প্রচন্ড শক্তি নিয়ে কোনো না কোনো সময় আঘাত হানে। সুতরাং এই বিষয়টিও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিচার এবং বিবেচনায় রাখছে। তবে জাতিসংঘের সুপারিশের সাথে যে বিষয়টি এখানে সবথেকে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে শেখ হাসিনা সহ এবং তাদের সহচর যারা সাধারণত জাতিসংঘের প্রতিবেদনে দায়ী হিসাবে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত ঘটনাসমূহে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের যারা রয়েছেন নেতাকর্মী বা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, যেহেতু এটি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, সুতরাং এই রাজনৈতিক দলের সাথে কিন্তু প্রকৃতপক্ষে সবাই যে খারাপ বা সবাই যে নাশকতাকারী বা সবাই যে দুর্নীতিবাজ এরকমটা কিন্তু নয়। এই আওয়ামী লীগ দলের সাথে কিন্তু অনেক ভালো মানুষও জড়িত রয়েছেন। অনেক দেশপ্রেমিক মানুষও জড়িত রয়েছেন। আবার অনেক মানুষ জড়িত রয়েছেন যারা প্রকৃতপক্ষে দল থেকে বা এই রাজনীতি থেকে কোনো ধরনের বেনিফিট পর্যন্ত নেননি। সেই সকল মানুষগুলাকে তাদের যে রাজনৈতিক অধিকার রয়েছে, তাদের যে রাজনৈতিক মতামত প্রদর্শন করার যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেটি থেকে বঞ্চিত করা কোনোভাবেই আমার মনে হয় না যে যুক্তিযুক্ত হবে। এখানে যারা সাধারণত দোষী তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয় বা জাতিসংঘ তাদের প্রতিবেদনে যেভাবে উল্লেখ করেছে যে তাদের বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা হোক, সেক্ষেত্রে যারা দোষী তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা যেতে পারে এবং আওয়ামী লীগকে রিফর্ম করার একটি সুযোগ এখানে দেয়া যেতে পারে। যাতে করে আওয়ামী লীগ নতুন করে রিফর্ম করে প্রকৃতপক্ষে যে সুষ্ঠু রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে ফিরে আসে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের নতুন পর্যায়ে যদি কোনো নেতৃত্ব চলে আসে, তাহলে সেই নেতৃত্ব দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া উচিত বলে বিশ্লেষকরা মনে করছেন। এবং আমার মনে হয় যদি শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ নতুন করে রিফর্ম করা হয়, তাহলে আওয়ামী লীগ কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আবার শেখ হাসিনাকে নিয়ে যদি আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়, তাহলে কিন্তু জনগণের কাছে
গ্রহণযোগ্যতা পাবে। এখানে উভয় দিকে কিন্তু বিড়ম্বনা রয়েছে। তবে আমার মনে হয় না যে আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে কখনো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। কারণ হচ্ছে শেখ হাসিনা যেভাবে প্রত্যেকটি নেতাকর্মীর মধ্যে তার ভালোবাসার বীজ বপন করে দিয়েছেন, তা প্রকৃতপক্ষে এত দ্রুত আওয়ামী লীগের নেতাকর্মী উপড়ে ফেলতে পারবেন না। ঠিক যেমনটি বঙ্গবন্ধুর ক্ষেত্রে ঘটেছিল। সুতরাং আমার মনে হয় না যে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা রয়েছে সেটিকে উপড়ে ফেলে দিয়ে নতুন করে রিফর্ম করবে। বরঞ্চ তারা শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে মাঠ রাজনীতিতে ফেরার জন্য যে সকল আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা প্রয়োজন সেগুলো করবে। যে সকল আন্দোলন করা প্রয়োজন সেগুলো করবে। মোট কথায় বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপট যাই হোক না কেন, আওয়ামী লীগ যদি তাদের মাঠ কর্মসূচি পালন করার চেষ্টা করে এবং সেটিতে যদি তারা সফল হয়, তাহলে কোনো না কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে তাদের ফিরে আসার সম্ভাবনা ব্যাপক।